সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ছত্রিশকে আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে এই প্রোগ্রামে ইনভাইটেশন দেওয়ার জন্য। বিশেষ করে যারা ভিকটিম ফ্যামিলি আছেন, যারা গুমের ভিকটিম হয়েছেন এবং তাদের যারা ফ্যামিলি মেম্বার, তারা যে ট্রমা, যে সাফারিংসের মধ্যে দিয়ে গেছেন, আই এম সো সরি। তাদের সঙ্গে যা ঘটেছে এটা আমাদেরকে নিজেদেরকেই ট্রমাটাইজ করে ফেলে। এবং আপনারা যারা গল্পগুলো শুনছেন, এইটা আই এম সো সরি যে আমারও কিছু কথা আপনাদের নিজেদের সাইকোলজি বা আপনাদের চিন্তা জগতে কিছু ধাক্কা তৈরি করতে পারে। সো মানে এটা যাতে ট্রিগারিংটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার পুরো পিএইচডির টপিকটা ছিল টুয়ার্ডস অ্যান অ্যানথ্রোপোলজি অফ লফেয়ার। বিশেষ করে ওয়ার টেরর যখন সারা দুনিয়াতে শুরু হলো, তখন আমরা যেরকম যুদ্ধের যে ট্র্যাডিশনাল মেথডগুলো দেখেছি, যে ব্যাটল গ্রাউন্ডে আপনার গুলি করে, আপনার শুটিং করে মানুষকে মেরে ফেলা, সেটা কিন্তু ওয়ার অন টেররের পরে সেটা টোটালি এটা একটা নিউ ডিরেকশনের দিকে চলে গেছে। মানুষকে ডিরেক্ট শুট করে ওয়ার অন টেরর টার করা লাগে না। এটা ইট ইনক্লুডস ইন ভেরিয়াস সিভিল স্পেস লাইক এডুকেশনাল স্পেস, জুডিশিয়াল স্পেস। আপনারা দেখেছেন যে বাংলাদেশে গত 16 বছরে প্রায় 50 লক্ষ 5 মিলিয়ন ইকুইভ্যালেন্ট টু দ্য পিপল অফ দ্য আয়ারল্যান্ড, এত বেশি সংখ্যক মানুষকে নানান ধরনের মামলা দিয়ে রাষ্ট্র কিন্তু তাদেরকে সন্ত্রাসবাদী, বিস্ফোরক, মানে এমন এমন সব ঘটনাগুলোর মধ্য দিয়ে তাদেরকে নানান আইনের ফাঁকফোকরের মধ্যে বেড়া জালে তাদেরকে টার্গেট করেছে, যে টার্গেট করার মধ্য দিয়ে তার অবৈধ কর্তৃত্ববাদী শাসন এবং তার যে যুদ্ধ এটাকে সাস্টেইন করেছিল। এবং এই যে মামলাগুলো হয়েছে 1,36,000 মামলা, যেটা ডকুমেন্টেড বাই ফিউ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এন্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, সেগুলোতে কিছু কমন ট্রেন্ড ছিল। যেমন আরমান ভাই বলতেছিলেন যে যারা গুমের ভিকটিম হতেন, গুমের ভিকটিমের একটা অংশ কিন্তু তারা কিন্তু আমাদের কাছে ফিরেন নাই। আরমান ভাইদের মতো একটা অংশ ফিরেছে, প্রায় 70% ফিরেছে। তো যারা ফিরেছেন তাদের ভাগ্যে আসলে কি ঘটেছে, আর যারা ফিরেননি তাদের ভাগ্যে কি ঘটেছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ঘটনারই পরবর্তীতে কিন্তু এটা একটা লিগ্যাল কনসিকোয়েন্স ছিল কোরআন কোড। যারা ফিরে এসেছে, যেমন আমি দীর্ঘদিন মেহেরপুর, সাতক্ষীরা এইসব অঞ্চলে, তাদেরকে কয়েকদিন পর গুম করার পর যেটা করতো যে তাদেরকে নিয়ে আসা হতো, নিয়ে এসে চোখ বন্ধ করে তাদের ঠিক পায়ের এই জায়গার নিচে, যেটাকে আমরা নি বলি, এই জায়গায় শর্টগান ঢুকিয়ে 300 থেকে 400 পিলেট মেরে দিত। শর্টগানের গুলি, পিলেট আপনারা যেটা জুলাই অভ্যুত্থানে দেখেছেন। এরপরে রক্ত রক্ত প্রবাহ হয়ে যেতে মারা না যায়, এই জন্য চোখ বাঁধার কাপড়টা দিয়ে এটা আটকায় দেওয়া হতো। এরপরে যাদেরকে হসপিটালে পাঠানো হতো। আপনারা জানেন যে যত অ্যাক্সিডেন্টই হোক, মানুষের পা হাড় ভেঙে গেলেও যদি 7-8 ঘন্টার মধ্যে ভাস্কুলার নার্ভের অপারেশনটা করা যায়, তার পাটা ভালো করা যায়। কিন্তু সেখানে যেটা করা হতো যে এই জিনিসগুলোকে অপারেশন করা হতো না, এটাকে 3 দিন এভাবে ফেলে রাখা হতো। ডক্টরের একটা কমপ্লিসিট রিলেশন এটার মধ্যে ছিল এবং 3 দিন পর পাটা কেটে ফেলা হতো। কেটে ফেলার পর যেটা হতো, সে কিন্তু বাড়িতে যাচ্ছে না, তাকে কিন্তু কোর্টের মধ্য দিয়ে প্রিজনে পাঠানো হচ্ছে। এবং প্রিজনে যেহেতু সে ডিসেবল হয়ে গেছে, তাকে একদম প্রিজনের মধ্যে বাথরুমের সামনে রাখা হতো, কারণ তাকে বারবার কে তাকে বাথরুমের মধ্যে নিয়ে যাবে। এরপরে যেটা হতো, তার বিরুদ্ধে মোট 3 থেকে 4 ধরনের মামলা হতো। কিছু কিছু জেলায় আমি দেখেছি যে সন্ত্রাস বিরোধী, বিশেষ করে রাজশাহী ডিভিশন এবং নোয়াখালী, লক্ষ্মীপুর এলাকায়, সেখানে সন্ত্রাস বিরোধী আইনে কিছু মামলা দিত। সাতক্ষীরা ওই সব এলাকায় দিত বিস্ফোরক দ্রব্য। কারণ এই যে মামলাটা হতো বা তাকে যে নিক্যাপিং বা অঙ্গহানি করে দেওয়া হচ্ছে গুমের পরে, এই ঘটনার তো হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? সো দ্য স্টেট, দোজ হু শুড, তারা কিন্তু দে আর নট টেকিং এনি রেসপন্সিবিলিটি। তারা এটাকে এমন ভাবে, তাদের যে লিগ্যাল রেকর্ড, এটাকে এমন ভাবে ইন্টারপ্রেট করতো ভায়োলেন্সের, যে ওই ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে কনফ্লিক্টের মধ্যে ছিল, দেন তার এক বন্ধু তাকে শুট করছে, ফলে তার এই ঘটনাকে কেন্দ্র করে তার যত রাজনৈতিক সহকর্মী ছিল সবাই কিন্তু ওই মামলাটার আসামি হয়ে যেত। সো এইটাতে এমন কয়েক ধরনের, একটা বিস্ফোরক দ্রব্য আইন, একটা বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন, অনেকগুলো, মানে এই মামলাটাকে গভর্নমেন্ট ইউটিলাইজ করতো। তো আমি এই মামলাগুলোতে ভিকটিম ফ্যামিলিগুলো এবং তাদের পরিবারের যে ফ্রেন্ডস এন্ড লয়ার্স, হাউ দে নেভিগেট দ্য লিগ্যাল স্পেস, আমি সেটা নিয়ে কাজ করছিলাম। এবং আমি ফিল্ড ওয়ার্ক করার জন্য গত বছরের জুলাই মাসের শেষ দিকে ইউএস থেকে বাংলাদেশে এসেছি, স্টিল আর হিয়ার।
কিন্তু আপনারা দেখেছেন জুলাইয়ের পরে একটা পরিবর্তন হয়েছে। এখন ভিকটিমরা দে আর আস্কিং ফর দ্য লিগ্যাল রিমেডি। কিন্তু একটা জিনিস হচ্ছে এখানে অ্যাগেইন দ্য কোশ্চেন, আমরা 5 আগস্টের পরে আমাদের এখানে যে ট্রান্সফরমেশনটা ঘটেছে, এটা কি সিম্পলি আওয়ামী ফ্যাসিজমের একটা ট্রান্সফরমেশন ঘটেছে? এইটা ইটস এ বিগ কোশ্চেন। কারণ শেখ হাসিনা বা তার দলবলের লোকজন কিন্তু পালায়ে চলে গেলেও পুরনো যে সেটেলমেন্টটা ছিল, মিলিটারি সেটেলমেন্ট, ব্যুরোক্রেটিক সেটেলমেন্ট, জুডিশিয়াল সেটেলমেন্ট, আপনার হচ্ছে সিকিউরিটি এজেন্সিজ যারা এই গুমের কাজগুলো করতো, তারা কিন্তু স্টিল দে আর হিয়ার। জুডিশিয়াল স্পেস যারা এই প্রত্যেকটা গুমের ঘটনাকে একটা লিগ্যালি তারা বৈধতা উৎপাদন করতো, সবাই কিন্তু দে আর হিয়ার। ব্যুরোক্রেটিক স্পেস। সো এইটা নিয়ে আমরা যখন অন্যান্য দেশের সঙ্গে তর্ক বিতর্ক করি, আফ্রিকান রুয়ান্ডা, লাইবেরিয়া, সাউথ আফ্রিকা, we need to be very careful about our own context, যে আমাদের এখানে আসলে ভিকটিমরা whether still they are capable to get justice, সেটা এই তর্ক বিতর্কগুলো আমি প্রতিদিনকার আমার কাজ হচ্ছে এগুলোকে অবজার্ভ করা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, যেমন আয়নাঘর, এখানে কিন্তু আয়নাঘর বা গুম যে জিনিসটাকে বাংলাদেশের একটা মেইন স্ট্রিম, আমাদের একটা সবার মনোজগতে বাসা বেঁধেছে, গুমটাকে আমরা আয়নাঘরে কিন্তু আমরা ইকুয়েট করি। ইট ওয়াজ নট লাইক দ্যাট। আয়নাঘর শুধুমাত্র একটা মাত্র গুমের কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল না, অনেকগুলো ছিল। যেমন মিলিটারি যে ডিজিএফআই যে সেকশনটা ছিল, তাদের যে সিক্রেট ডিটেনশন ছিল, এটাকে বলা হয় আয়নাঘর। তারা এটাকে নাম দিয়েছে আয়নাঘর। এটা যদিও হচ্ছে বাংলাদেশি কোড আনকোড যে লিগ্যাল ভাষাটা হচ্ছে জেআইসি, জয়েন্ট ইন্টারোগেশন সেল। র্যাবের একটা ছিল, তার নাম ছিল টিএফআই, টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, যেখানে আমাদের আরমান ভাই ছিলেন। পুলিশের একটা ছিল যেটার নাম হচ্ছে এলআইসি, লফুল ইন্টারসেপশন সেল, সেটা হচ্ছে বগুড়াতে। সো এবং এইটার আবার নাম ছিল এরকম আয়নাঘরের মতো, সেখানে এটার নাম বলতে হচ্ছে মেহমান খানা। সো তারা কিন্তু খুব স্মার্ট ওয়েতে দে কনস্ট্রাক্টেড। সো এখানে কিন্তু একটা এজেন্সিটার সঙ্গে যুক্ত ছিল না, এখানে তো অসংখ্য এজেন্সি এই পুরো প্রক্রিয়াটাকে তারা উৎপাদন এবং এটাকে মেইনটেইন এন্ড সাস্টেইন করেছে। তাহলে আমি হচ্ছে একাডেমিক ওয়েতে আই এম নট আস্কিং টু মাচ কোশ্চেনস হিয়ার, বিকজ একাডেমিক্স আর সো মাচ অবসেসড উইথ সো কল্ড থিওরি মেকিং। আমি জাস্ট পাবলিক যে স্পেস হিসেবে আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে চাচ্ছি। ফার্স্ট, বাংলাদেশের সরকার কিভাবে এই জিনিসগুলোকে তৈরি করতে সক্ষম হয়েছে, দ্য লজিক, এটা লজিকটা কি ছিল, কিভাবে তারা এই জিনিসগুলোকে তৈরি করলো। এইটার আমি অনেকগুলো ডকুমেন্ট, এই যে 1 অগাস্টের পরে আমি অনেকগুলো সরকারি দলিল দস্তাবেজ আর্কাইভিং ঘাঁটতেছিলাম যে কিভাবে মানুষকে, হাউ দে টার্গেটেড দ্য পিপল। আমি অনেকগুলো সরকারি দলিল দস্তাবেজ পাচ্ছিলাম যে ভাই এখানে একটা জিনিস কথা বলতেছিলেন যে তথ্য সিক্রেসি। আমরা যে অর্ডিনারি পুলিশিং, অর্ডিনারি মিলিটারি যেটা প্র্যাকটিস দেখতাম, দিস কাইন্ড অফ প্র্যাকটিস ইট ওয়াজ বিয়ন্ড দ্যাট। এটা কিন্তু অর্ডিনারি পুলিশিং এর বাইরে একটা কাইন্ড অফ সিক্রেট পুলিশিং, সিক্রেট প্রিজনিং, মানে এই ধরনের একটা প্র্যাকটিস তখন হচ্ছে ডেভেলপ করেছিল। তো আমি অনেকগুলো দলিল দস্তাবেজ দেখতেছি যে দৈনিক মাথা ভাঙা, সো হুইচ ইজ নট ইভেন মানে ঢাকার কোনো পত্রিকা না, দৈনিক করতোয়া, দৈনিক তো মানে এমন একটা রিমোট এলাকার সংবাদ, সেখানকার লোকাল কোন একটা গোয়েন্দা সংস্থা এটা ঢাকার সেন্ট্রাল অফিসে পাঠাইছে, এবং সেখানে সূত্র অমুক পত্রিকার বরাতে যথাযথ অ্যাকশন নেবেন, মানে সংশ্লিষ্ট ঢাকার যে দপ্তর, বিশেষ করে ধরেন ঢাকায় যে এই যে উত্তরাতে তাদের যে হচ্ছে যে সবচেয়ে বড় সিক্রেট ডিটেনশন সেলগুলো ছিল সেখানে তাদের লোকদেরকে তারা হচ্ছে আহ্বান করতেছে ওই পত্রিকার সূত্র ধরে আপনারা যথাযথ ব্যবস্থা নেন। সো কোথাকার কোন কুষ্টিয়া, কোন রিমোট এলাকা, দে আর নট মানে আওয়ার অফ দোজ পিপল, বাট এইটা কিন্তু এটা একটা ওয়েল কোঅর্ডিনেটেড একটা এফোর্ট ছিল। ফলে এটা একটা সিন্ডিকেটেড গ্রুপ, তারা এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতো। এটা যে শুধুমাত্র আপনার হচ্ছে আমরা যদি এরকম ভাবে বলি যে পুলিশ বাহিনী বা মিলিটারি বাহিনী, ইট ওয়াজ নট লাইক দ্যাট। মিলিটারি নিজের লোক অসংখ্য লোককে কিন্তু গুম করেছে। এখানে যিনি ভিকটিম, হি ওয়াজ হিমসেলফ এ মিলিটারি পারসন, এবং শুধু তিনি না, তার অসংখ্য ফেলো, যে আজকে আরেকজন থাকার কথা ছিল মারুফ জামান, হি ওয়াজ অলসো এ মিলিটারি ফোক। মিলিটারি তাদের লোকজনকে, পুলিশ তাদের লোকজনকে, র্যাব তাদের লোক, সো দে টার্গেটেড দেয়ার ভেরি ওন পিপল। এবং তারা এই যে টার্গেটগুলোকে তারা কিভাবে সেট করেছে, একজন বক্তা বলছিলেন বারবার যে হচ্ছে আমরা তো সবাই একই,
পৃথিবীতে তো অনেক দেশে অনেক ধরনের কনফ্লিক্ট হয়, যে তারা দেখতে ডিফারেন্ট কালারের হয়, ডিফারেন্ট এথনিসিটি হয়, ডিফারেন্ট আপনার হচ্ছে রিলিজিয়াস রেশিয়াল ব্যাকগ্রাউন্ড, ওই জন্য সেখানে অনেক বেশি কনফ্লিক্ট হয়। আমরা তো বাংলাদেশের প্রায় 98% হচ্ছে বাঙালি এথনিক গ্রুপে, তাহলে ওয়াই देयर আর সো মেনি আপনার হচ্ছে এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কেসগুলো ছিল। এইটা মানে এখানে আমরা অনেকটা বড় অংশ আমরা দেখতেছি উই আর কলিং আওয়ারসেলফ অ্যাজ মুসলিম অলসো, বাট এই যে একটা হোমোজেনাস একটা বাংলাদেশ, এই যে বাঙালি মুসলমান সবকিছু হওয়া সত্ত্বেও এটার এখানে কিছু ধরনের কালচারাল ট্রান্সলেশন এখানে ডেভেলপ করেছিল, যেখানে সার্টেন সেকশনস অফ মুসলিমনেস এটা হচ্ছে ডেমোনাইজ ছিল, এন্ড সার্টেন সেকশনস অফ দ্য মুসলিমনেস এইটা বাঙালিনেস হুইচ ওয়াজ সামথিং, এটা ছিল আপনার এক্সপেক্টেড, এবং এইটা ছিল হচ্ছে এটা ট্রান্সনেশনাল ট্রান্সএলিট, এবং এইটা ইটস নর্মাল এন্ড অ্যানাদার কাইন্ড অফ এটাকে এমনভাবে এটাকে আপনার হচ্ছে ফ্রেমিং করা হয়েছে। এবং এখানে বারবার তথ্যের কথা বলা হয়েছে, এই যে পুরো কাউন্টার টেরর ইন্ডাস্ট্রি বাংলাদেশে যে ডেভেলপ করেছে গুমের জন্য বা হচ্ছে এক্সট্রাজুডিশিয়ালি কিল করার জন্য, নাথিং ওয়াজ আরবিট্রারি। এগুলা কখনো আমাদের কাছে অনেক সময় মনে হতে পারে এটা খুব এক্সেপশনাল, হুট করে একটা জিনিস হয়েছে, মানে ইট ওয়াজ নট লাইক, ইট ওয়াজ ভেরি অর্ডিনারি। মানে হচ্ছে এই যে নাজিব ভাইয়ের বক্তব্য, ইট ওয়াজ ভেরি অর্ডিনারি প্রসেস, একদম এভরিডে প্র্যাকটিস ছিল। এগুলো কিভাবে, এই যে এভরিডে প্র্যাকটিসগুলো কিভাবে হয়েছে? আপনারা দেখবেন যে গুমের কালচারটা একসময় আর্জেন্টিনাতে ছিল, এটা টার্কিতে ছিল একটা সময়, এবং ল্যাটিন আমেরিকাতে অনেক কিছু হচ্ছে, কিন্তু সাউথ এশিয়ান আমাদের যে কনটেক্সট, ইট নেভার হ্যাপেন্ড। এইটা আপনারা জানেন যে 80s এর দিকে পাঞ্জাবি শিখরা যখন ইন্ডিয়ান স্টেটের বিরুদ্ধে তাদের যখন স্বাধিকারের জন্য তারা লড়াই করতেছিল, দে ইন্ট্রোডিউস দ্য কাউন্টার টেরর ইন যে টেকটিক্স এন্ড প্র্যাকটিস উইদিন দ্য সাউথ এশিয়ান কনটেক্সট ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে। আপনারা ভারতের একজন বিখ্যাত সুপার কপ বলে আর কি, কেপিএস গিল, he introduced all these notorious practice within South Asian context. Then তারা এই জিনিসগুলোকে ট্রেনিং দিছে, and they deployed such kind of practices in Kashmir, এবং আপনারা জানেন যে 90s এ কাশ্মীরে thousands of people ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছে। এবং এই যে ওয়ার অন টেররের পরে আমাদের এখানকার যারা সিকিউরিটি যারা অফিসিয়ালস ছিলেন, এই যে একটা মিউচুয়াল আপনার হচ্ছে এই ধরনের নানান দেশ থেকে কাউন্টার টেররে তারা নানা ধরনের ট্রেনিং নিয়ে এসেছে। ওয়ান কাইন্ড অফ ট্রেনিং হচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স করা, এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে তাদেরকে ট্রেনিং এর মধ্যে, ইট ওয়াজ নট সামথিং যে তাদের ট্রেনিং এর মধ্যে শেখানো হতো যে একটা বন্ধুকে ধরে 60 দিন আপনাকে ইউ নিড টু কিপ দেম, তাদের সাইকোলজিটাকে চেঞ্জ করতে হবে। সো ইট ওয়াজ ভেরি, মানে এই জিনিসগুলো দে ওয়ার ট্রেইনড not only by the South Asian context, Western নানান স্টেট নানান এজেন্সি এখানে হিউজ অ্যামাউন্ট অফ আপনার হচ্ছে এই যে কাউন্টার টেরর ইন্ডাস্ট্রিতে দে ইনভেস্টেড হিয়ার। সো এই জিনিসগুলো সেখানে এখানে ঘটেছে, এবং দে টার্গেটেড সার্টেন সেকশনস অফ দ্য পিপল। কাদেরকে টার্গেট করেছে, যেটা অলরেডি আমি আলাপ করেছিলাম যে দৈনিক মাথা ভাঙ্গা দিয়ে কোথায় কোথায় জানি তারা এরকম ধরে গ্রেফতার করতেছে। যেমন হচ্ছে লক্ষ্মীপুরে কাদেরকে টার্গেট করেছে, যারা লোকালি সেখানকার যে পলিটিক্যাল গ্রুপগুলোকে তারা মোবিলাইজ করতে পারত। আপনি ঢাকাতে দেখবেন যে অসংখ্য যে ছাত্র দলের ছেলে যারা বিশেষ করে এই নানান থানা, বংশাল থানা, নিউ মার্কেট থানা, খিলগাঁও থানা, যারা এখানকার আন্দোলন সংগ্রামগুলোকে মোবিলাইজ করতো, মানে অনেকগুলো মানুষকে তারা মোবিলাইজেশনের জন্য নিয়ে আসতে পারতো। এই ধরনের লোকদেরকে ইজিলি টার্গেট করা হয়েছে। সাতক্ষীরা, যশোর, আমি আমার খুব ক্ষুদ্র যে জায়গাগুলোতে আমি কাজ করেছি সেখানে আমি দেখেছি যে শিবিরের যে ছেলেগুলো তারা নানান জায়গায় মোবিলাইজ করতে পারতো, তাদেরকে টার্গেট করেছে। একই রকম ভাবে মোস্টলি তারা এই জিনিসটাকে টার্গেট করেছে, জিনিসটা আসলে এটার মধ্যে সীমাবদ্ধ না। এমন এমন অদ্ভুত অদ্ভুত কারণে এমন এমন ছেলে মেয়েদেরকে হচ্ছে টার্গেট করেছে শেষের সময়, কারণ 2016 এর পরে এটা খুবই র্যান্ডম। প্রথমে তো এটা পলিটিক্যাল পার্টিদের একদম শুরুতে এটা শুধুমাত্র কয়েকটা রিলিজিয়াস মানে হচ্ছে যেগুলো হচ্ছে খুবই আপনার হচ্ছে মিলিটেন্ট গ্রুপগুলো ছিল তাদেরকে টার্গেট করেছিল একদম শুরুতে 2008 সালে তারা যখন এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করেছিল। কিন্তু 2010 সালের পরে এটা তারা দে এক্সপান্ডেড, এই যে মিলিটেন্ট গ্রুপের বাইরে বাংলাদেশের যে নর্মাল যে পলিটিক্যাল পার্টিগুলো তাদের যে হচ্ছে বিরোধী দলীয় নেতাকর্মী ওদেরকে টার্গেট করেছে। এবং এটা শেষে এত বড় পর্যায়ে চলে গেছে যে আপনারা দেখবেন যতজন গুমের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেই বড় বড় সরকারি পদবি পেয়েছে, বিপিএম পিপিএম থেকে নানান ধরনের পদবি। কারণ তাদের তখন এটা একটা ক্রেজ ছিল যে যত বেশি লোককে গুম করে নিয়ে আসতে পারবে
সে তত ধরনের পদ পদবি তারা পেত, তাদের প্রমোশন বেশি হতো, এবং দে ডোন্ট নিড টু বদার এন্ড কেয়ার এনিথিং। সো এই যে একটা সেকশন যে হু আর দ্য পারপিট্রেটরস, আপনি যদি তাদের বডি প্রোফাইলিং করেন, তাদেরকে দেখেন, দেখবেন যে একটা সার্টেন সেকশনস অফ দ্য চুজেন পিপল হু কোঅর্ডিনেটেড এন্ড কোলাবোরেটেড এই পুরো গুণের প্র্যাকটিসগুলোর মধ্যে দিয়ে। এরপর গুণের যে ট্রিটমেন্ট যাদেরকে নিয়ে আসা হতো, নানান ধরনের ট্রিটমেন্ট এখানে আমরা দেখেছি। সবচাইতে হলি বলেন নটোরিয়াস প্লেস আপনারা জানেন যে টিএফআই, যেখানে আরমান ভাই ছিল, সেখানে আপনারা বাংলাদেশের মিডিয়ার বদৌলতে আপনারা অনেকেই দেখেছেন যে একদম ছোট ছোট জায়গায় কিভাবে, আমি অসংখ্য বন্ধুর সঙ্গে, অন্তত কয়েক ডজন বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎকার আমি দেখেছি যে একদম আর্লি স্টেজের বন্ধুদেরকে তাদেরকে যখন নিয়ে আসা হতো, তাদেরকে কিন্তু হাতটা কিন্তু এভাবে করে সামনে রাখা হতো না, তাদেরকে হাত পিছনে করে রাখা হতো, যাতে সে কিন্তু রাতের বেলা ঠিক করে ঘুমাতে না পারে। এবং প্রত্যেকটা সেলের পাশে এই দিকে যে শিকলটা ছিল, শিকলের পিছনে উল্টো করে তাদেরকে হয় দাঁড় করায় রাখা হতো। এবং এই যে কাকে দাঁড় করাইয়ে রাখা হবে, কাকে মেরে ফেলা হবে, কাকে নিক্যাপিং করা হবে, কাকে বাঁচায় রাখা হবে, এই যে ডিসক্রিপশন গুলা, এই ডিসক্রিপশন গুলা ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি যখন এগুলো নিয়ে কাজ করতে গেলাম, দেন আই স্টার্টেড টু রিয়ালাইজ যে ফোর্স কন্টিনিউম, যে কোন বন্ধুর সঙ্গে কিভাবে ট্রিটমেন্ট করবে পুলিশ বা সিকিউরিটি এজেন্সি, কাকে কত দূর পর্যন্ত, যে ফোর্স কন্টিনিউম, যে নিপীড়নের যে শিকড়, যা আমরা দেখতেছি যে পুলিশ তাকে নিপীড়ন করতেছে, আমরা খুব উপরের জায়গাটা দেখতেছি, কিন্তু এটা শিকড় কিন্তু অনেক গভীরে। এই যে নিপীড়ন গুলো ছিল, এই যে গুম, এবং গুমের পরে ভিকটিমদেরকে কিন্তু নানান মেথডে টর্চার করা হতো। আপনারা জানেন যে টর্চারের অনেকগুলো মেথডের আপনারা প্র্যাকটিস নাম শুনেছেন। কাকে কতদিন পর্যন্ত টর্চার করা হবে, এটা শুধুমাত্র যে ওই যে সেই পুলিশ কপ বা সিকিউরিটি কপ বা আর্মি কপ, মিলিটারি কপের ওন ডিসিশন ছিল না, এটা শিকড় কিন্তু অনেক গভীর। এই শিকড়টা কিভাবে গভীর, ইট ওয়াজ মানে এইটা কিন্তু লেজিটিমেসি আসতো আমাদের, আই এম সরি টু সে, আমাদের একাডেমিকদের পক্ষ থেকে, আই এম ভেরি সরি টু সে, আমাদের জার্নালিস্টদের পক্ষ থেকে। জার্নালিস্টরা রিপোর্ট করতো এবং অনেক সময় সিকিউরিটি এজেন্সির উপর প্রেশার থাকতো, এখানে রিপোর্টিং হচ্ছে and you are not doing and making nothing। ইউনিভার্সিটির টিচার, প্রতিষ্ঠানগুলোর এটার সঙ্গে কমপ্লিসিট রিলেশন ছিল। আই এম সরি টু সে, দিস ঢাকা ইউনিভার্সিটি, আমি যেখানে বসে আছি, আমি অনেক ভিকটিমের সঙ্গে কথা বলতেছিলাম। যেমন একটা ভিকটিমকে আপনার ধরে নিয়ে গেছে, তাকে বগুড়ার যে এলআইসিতে সেখানে দীর্ঘদিন রাখা হচ্ছে, তো তাকে দেখলো যে ছেড়ে দিবে, খুব মানে তাদের যে ডিসক্রিপশন যে অল্প কয়েকদিনের মধ্যে তাকে ছেড়ে দিবে, কিন্তু হুট করে তখন তার ফ্যামিলি এবং ইন্টারন্যাশনাল এজেন্সি তার নামে এত বেশি পরিমাণে আপনার মোবিলাইজেশন এবং অ্যাক্টিভিজম করছে, তাকে ছেড়ে দিতেও বিপদ, মানে তারা ছাড়তেও পারতেছে না, গিলতেও পারতেছিল না, এরকম একটা অবস্থা। তো অনেক দীর্ঘদিন পর তাকে টোপ দেওয়া হলো যে তোমাকে ছেড়ে দিব যদি তুমি যায়া বলো যে আমি ডি-রেডিক্যালাইজ হয়েছি, I was radicalized, মানে it was something like that। তো তোমাকে এটার জন্য পুরস্কৃত করা হবে যে 4 লক্ষ টাকা। এবং এই পুরো জিনিসটা ঢাকা বিশ্ববিদ্যালয়েরই কিছু প্রতিষ্ঠান, কিছু গবেষণা প্রতিষ্ঠান এবং কিছু ডিপার্টমেন্ট, they had very complicit relation with this counter terror industry। অসংখ্য শিক্ষক, আপনারা দেখবেন একটা গবেষকের কাজ কি থাকে, গবেষণার কাজ থাকে রোস্ট করা, আমাদের কাজ থাকে একটা স্টেট মেকিং এর হোল পলিটিক্সটাকে রোস্ট করা, আনপ্যাকিং, আনফোল্ড করা। কিন্তু জার্নালিস্টদের কাজ হচ্ছে কি, রাষ্ট্রটাকে এক্সপোজ করা, যে কোনো জিনিস, কিন্তু ইনস্টিড অফ এক্সপোজিং, আনফোল্ডিং দ্য স্টেট, দে রিফাইন দ্য অথরিটেরিয়ান প্র্যাকটিস। এবং এই যে একাডেমিকরা আপনারা দেখবেন যে অসংখ্য টিচারের গবেষণা কর্ম, বাংলাদেশ সিবি, কাউন্টার টেরর, কাউন্টার টেরর, বাট হোয়াট হ্যাপেন্ড ইন দ্য নেম অফ দ্য কাউন্টার টেররিজম, আই এম সরি টু সে। এবং আপনারা দেখবেন যে আই এম নট মেনশনিং দেয়ার নেম বিকজ অফ দ্য ethical consideration, তাদের কমপ্লিসিট রিলেশন, দে ওয়েন্ট টু দ্য বগুড়া এন্ড দে কোলাবোরেটেড, অ্যাক্টিভলি কোলাবোরেটেড। আমি ইউএস একাডেমিয়াতে কাজ করি, প্র্যাকটিস করি, সেখানে যে সমস্ত গবেষকরা সিআইএ, এফবিআই বা এই ধরনের এজেন্সির সঙ্গে কাজ করে, তাদেরকে আমাদের একাডেমিক ফিল্ডে খুবই নেগেটিভ চোখে দেখা হয়, যে সোল্ট। অসংখ্য আপনার রিসার্চার ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার পক্ষে খুব নটোরিয়াস রোল প্লে করেছে, এবং তাদের বিরুদ্ধে সেখানে, এবং স্টিল যারা ওয়ারেন্ট টেররের সময় নেগেটিভ রোল প্লে করেছিল, তাদেরকে নিয়ে সেখানে অনেক ধরনের কনসার্ন আছে। কিন্তু বাংলাদেশে এটা নিয়ে আমি দেখলাম যে কোনো প্রশ্ন নেই। শিক্ষকরা গিয়ে সিকিউরিটি এজেন্সিগুলোর সামনে এমন ভাবে, মানে আপনি দেখবেন যে হায়ারার্কির মধ্যে সে অনেক নিচে, মানে
আই এম সরি টু সে যে অনেক শিক্ষক তাদের সঙ্গে কোলাবোরেটিভলি তাদের সঙ্গে কাজ করেছে, জয়েন্টলি কাজ করেছে, এবং এগুলোর পক্ষে ইনস্টিড অফ এক্সপোজিং তারা এগুলোর পক্ষে নৈতিক এবং আপনার হচ্ছে একটা পলিটিক্যাল তারা কিন্তু একটা বৈধতা উৎপাদন করেছে। তো সেখানে এই বন্ধুদেরকে বলা হলো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, 4 লাখ টাকাও দিয়ে দেওয়া হবে যে তোমার হচ্ছে রিপারেশন বা পুনর্বাসনের জন্য। কিন্তু দেখা গেল তাকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে 4 লাখ টাকা 3 লাখ টাকা যারা তাকে অ্যারেঞ্জ করে ছেড়ে দিচ্ছে 3 লাখ টাকা তারা এর মধ্যে থেকে তার থেকে গ্রেড করে নিয়ে গেছে। এবং দেখেন এই যে প্র্যাকটিসগুলো হয়েছে, যে হোল এর যে প্র্যাকটিস, যে the collaboration of the academia, the collaboration of the media, the collaboration of the civil society, I'm sorry to say মায়ের ডাকের মায়েদের আপনারা দীর্ঘদিন দেখেছেন যে কিছু মা, এই যে হাজারা খাতুনদের মতো কিছু মা বছরের পর বছর দিনের পর দিন তারা রাস্তায় দাঁড়িয়ে কিন্তু লড়াই করেছে। বাংলাদেশের যে মূলধারার যে প্রতিষ্ঠানগুলো, এমনকি আপনার হচ্ছে ফ্যামিলিস্ট অর্গানাইজেশন গুলো, সেদিন আমি দেখেছি যে মায়ের ডাকের কোঅর্ডিনেটর মানে তিনি হচ্ছে অভিযোগ করতেছেন যে 2021 সালে শিরিন আপা, ফরিদা আপারা আসার আগ পর্যন্ত কেউ তাদের পাশে কোনোদিন একদিন দাঁড়ায়ও নাই। তারা যখন রাস্তায় দাঁড়াইতেন, অন্যান্য দেশে কি হতো যে মেইন স্ট্রিম মিডিয়া, সিভিল সোসাইটি এসব ভিকটিম ফ্যামিলিগুলোর পাশে দাঁড়ায়। বাংলাদেশে কিন্তু সেই জিনিসগুলো, বাংলাদেশের হোল হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম, অ্যাগেন হোল হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম, তাদের একটা অথরিটেরিয়ানিজমের সঙ্গে এক ধরনের কমপ্লিসিট রিলেশন তাদের হচ্ছে ডেভেলপ করেছে। দ্যাট ইজ হোয়াই দে ওয়ার ক্যাপাবল টু সাস্টেইন দ্যাট মানে হচ্ছে নটোরিয়াস প্র্যাকটিসেস। এরপর যেটা বলতেছিলাম যে তাদেরকে যখন হচ্ছে এই যে বন্দিশালার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে আবার যে ফোর্স কন্টিনিউ, কতক্ষণ কতদিন পর্যন্ত টর্চার করা হবে। আমরা দেখবেন যে টর্চারের আধুনিক সব মেথড সেখানে হচ্ছে আপনার ইউটিলাইজ করা হয়েছে। আমার খুব কাছের কিছু বন্ধু গুম হয়েছে, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন देयर নেম। আমার একজন বন্ধু, তাকে ওয়াটার বোর্ডিং করা হতো কন্টিনিউয়াসলি। সে নিজে একজন পিএইচডি স্টুডেন্ট ছিল সাউথ কোরিয়াতে, রাইট নাও হি ইজ ইন ইউএস। তাকে হচ্ছে এই যে র‍্যাব 2 এর অফিসে নিয়ে ওয়াটার বোর্ডিং করা হচ্ছিল দিনের পর দিন। তারপর হচ্ছে সেখানে যে ধরনের মেথড, যে একটা কমন মেথড হচ্ছে একটানা কয়েকদিন দাঁড় করায় রাখা হয়, মানে স্লিপ ডিপ্রাইভেশন। এই যে পিছনের পর বছরের পর বছর, অনেকটা হয়েছে মাসের পর মাস পিছনে হাত দিয়ে এভাবে মাসের পর মাস এখানে তাদের হচ্ছে পচে যেত। তাদেরকে মাত্র স্বল্প কিছু সময়, কিছু কিছু আপনারা দেখবেন যে এই যে সিক্রেট ডিটেনশন সেলগুলোর এগুলোর আবার নানান ধরন ছিল। কোন সেলে সেখানে অ্যাটাচ বাথ ছিল, কোন জায়গায় বাইরে ছিল। তাদেরকে মাত্র 1 থেকে 2 অল্প কয়েক মিনিট তাদেরকে ওয়াশরুমে যাওয়ার সুবিধা দেওয়া হতো বাইরে হলে, খাবারের জন্য অল্প কিছু সময়। এবং এই বন্দীগুলা তারা বন্দিশালাতে নানান ধরনের শব্দ তারা হচ্ছে লিখেছে। আপনারা দেখেছেন কিভাবে লিখত। অনেকের নখ বড় হয়ে যেত, অনেকে যে এই যে হচ্ছে শিকলটা ছিল এইটাকে দিয়ে দিয়ে তারা হচ্ছে লিখত 1 2 তাদের পরিবারের ফ্যামিলি নাম্বার। আমি সরি, আমি একটু আজানের জন্য একটু স্টপ করছি, আমি সরি। সেখানে সবচাইতে নটোরিয়াস যে প্র্যাকটিস গুলো, যে হচ্ছে তাদের হচ্ছে আপনার যে সেন্সিটিভ অর্গানগুলোকে ড্যামেজ করে দেওয়া, ব্রেন ড্যামেজ করে দেওয়া। একটা স্টুডেন্ট ছিল যে সে তার সিজিপিএ খুব ভালো ছিল, এই জন্য তাকে বারবার শুধু মাথায় ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, এন্ড হি লস্ট এভরিথিং, সো মেনি পিপল লাইক দ্যাট। যেটা হয়েছে, যারা ফিরে এসেছে, আমি আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে চাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল অনেকে তো মারা গেছে। একটা লার্জ চাঙ্ক যারা ফিরে এসেছে, আপনারা দেখবেন ফটোগ্রাফি অফ মাউথহাউসেন সহ নানান আপনারা সিনেমা দেখলে আপনারা ইউ মে ইজিলি আইডেন্টিফাই মেনি ভিকটিমস। তাদের ফিরে আসার একটা অল্প দিনের মধ্যে তারা কিন্তু মারা গেছে। এটা কি বলে স্লো বার্নিং ডেথ। কারণ তারা এই যে সিভিয়ার টর্চারে যেটা হয়েছে, দে লস দেয়ার অর্গান, হয় কিডনি ড্যামেজ হয়ে গেছে একটা বড় অংশের। তারপর অনেকে হচ্ছে খুবই ডায়াবেটিক পেশেন্ট হয়ে যায়, অনেকে হচ্ছে তার হচ্ছে আপনার সেন্সিটিভ অর্গানগুলো বিকল হয়ে যায়, অনেকে আছে তার ব্রেইন মানে সিভিয়ার যে ভিকটিম গুলো আছে। আপনারা দেখবেন যে মাউথহাউসেনের যে ফটোগ্রাফার, হি হিমসেলফ, যে সে মাউথহাউসেন কনসেন্ট্রেশন ক্যাম্পটাকে হি ডিসকভার্ড, বাট ইন লেটার এজ উইদিন এ ফিউ ডেজ সে কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে স্বাভাবিক মৃত্যু, বাট ইট ওয়াজ নট স্বাভাবিক, ইট ওয়াজ নট স্বাভাবিক। এটা কিন্তু একটা স্লো বার্নিং ডেথ। এবং এই যে সিভিয়ার যে টর্চার মেথড, এটা কিন্তু একটা বড় অংশ তারা ফিরে আসেন। আরেকটা জিনিস, আমি এই যে যখন ভিকটিম ফ্যামিলি গুলো হচ্ছে তারা ভিকটিম হয়ে যাচ্ছে, এটা একটা রেসিস্টেন্সটা বাংলাদেশে এটা ভেরি ইনোভেটিভ।
আমি শুধুমাত্র দুঃখের বিষয় না, মানে আমরা আশার কথাগুলো ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমাদের ট্র্যাডিশনাল বাঙালি মুসলমান যে কল্পনা, নারী যে মেয়েরা হচ্ছে ঘরের, মানে মেয়েদের সম্পর্কে যে ধরনের এক ধরনের জেন্ডার্ড আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করেছিল, গুণ কিন্তু এটাকে ব্রেক করে ফেলছে। কিভাবে করছে দেখেন, মেয়েরা, আমি টেকনাফে কাজ করেছি, যে মেয়ে জীবনে টেকনাফের কাঞ্জরপাড়া, হোয়াইটকং, আমি এই সমস্ত গ্রাম যে জায়গাগুলোতে কাজ করেছি, সে জীবনে কখনো কক্সবাজার একা একা যায়নি, কিন্তু তার হাজবেন্ডকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, এবং আপনারা জানেন যে বাংলাদেশের ফ্যামিলিগুলো আগে ছিল জয়েন্ট ফ্যামিলি, এখন কিন্তু সিঙ্গেল ফ্যামিলি হয়ে গেছে, না এটা একটা ট্রান্সফরমেশন ঘটেছে। তো তাকে যে হেল্প করবে আশপাশের পুরুষ মেম্বারটাও কিন্তু নাই, মেয়েরা কিন্তু প্রটেক্টর হয়ে গেছে পুরুষদের। এবং এই মেয়েরা তারা কিন্তু কক্সবাজার কোর্টে চলে যাচ্ছে, বগুড়ার কোর্টে চলে যাচ্ছে, রাজশাহীর কোর্টে চলে যাচ্ছে, লক্ষ্মীপুরের কোর্টে চলে যাচ্ছে, মেয়েরা 2-3টা বাচ্চা কাচ্চা নিয়ে। শি ডাজন্ট নো এনিথিং। সে নিজের আপনার হচ্ছে অলংকার বিক্রি করতেছে, তার মা থেকে, তার শাশুড়ি থেকে শুরু করে তার ননদ সবার থেকে কালেক্ট করতেছে স্বর্ণ। কারণ আপনারা জানেন যে বন্দীদেরকে গ্রেপ্তার করার পরে, গুম করার পরে তাদের সবার থেকে কিন্তু তারা হচ্ছে সবসময় উৎকোচ চাইতো, এই যে আপনার হচ্ছে নানান এই রাজশাহী সহ অনেক জায়গায়। সে কিন্তু এগুলোর জন্য সে কিন্তু লড়াই করছে, সে আপনার তার জায়গা জমি বিক্রি করে ফেলতেছে তার হাজবেন্ডকে ফিরে পাওয়ার জন্য। এবং সে এগুলো যে করতেছে, সে কিন্তু মানে ধর্ম থেকে বিচ্যুতি হয়ে যাচ্ছে না, সে কিন্তু একদম তার যে রিলিজিয়াস যে এক্সপেকটেশন, শি ইজ মেইনটেইনিং দ্যাট এন্ড শি ইজ অলসো রেসিস্টিং। সে কিন্তু ঘুমাচ্ছে না, সে দেখতেছে বাংলাদেশের কোর্টে সে বিচার পাবে না, সে তার জন্য সে যে এফেক্টিভ ডোর, সে যখন এফেক্টিভ, সে যখন জাস্টিস পাচ্ছিল না, তখন দেখবেন যে সে রাতের বেলা দরজাটা একটু খোলা রাখতো যে আদৌ আসতেছে কিনা, মোবাইল ফোনটা সারাক্ষণ সে কিন্তু চালু রাখতেছে ফোন আসতেছে কিনা, শি ইজ সুপার কেয়ারফুল। সো এই যে দেখেন তাদের যে লড়াই, এবং তাদের লড়াইগুলো ট্রান্স জেনারেশনাল, দাদিরা, এই জেনারেশন, পরে ছোট ছোট জেনারেশন আপনারা দেখছেন যে ট্রান্স জেনারেশনাল, এবং তাদের রেসিস্টেন্স আপনি দেখবেন যে এদের একটা পরিচয় দাঁড়ায় গেছে যে সমস্ত, এরা হচ্ছে, এরা কি উইডো নাকি তারা হচ্ছে স্টিল সদবা। এটাকে আমাদের অ্যানথ্রোপোলজির ভাষায় আমরা মানে এটাকে না কাশ্মীরের প্রেক্ষাপটে বলা হচ্ছে যে হাফ উইডো, তারা হাফ উইডো, মানে এরকম একটা বাস্তবতা নিয়ে তাদেরকে দিনের পর দিন তাদেরকে হচ্ছে বেঁচে থাকতে হয়েছে। কিন্তু তারা কিন্তু বেঁচে ছিল, যে তারা যে শুধুমাত্র সাফারিং করেছে জিনিসটা আসলে তা না, তারা কিন্তু অ্যাক্টিভলি লড়াই করেছে। এইটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমাদের বাংলাদেশের মেয়েদের সম্পর্কে, আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী সম্পর্কে যে ধারণা করা হয় যে আমরা শুধু সাফারিং সাফারিং সাফারিং, নো। বাংলাদেশের হিস্ট্রিতে দেখেন 2013-14 সালে যে রেসিস্টেন্সটা ছিল, ইভেন পলিটিক্যাল রেসিস্টেন্স, ইট ওয়াজ ভেরি ভাইব্রেন্ট। 2024 সালে যেটা হয়েছে, ইট ওয়াজ ভেরি ভাইব্রেন্ট। মানে মানুষকে যে আমাদের ছোট করা হয়, নো, মানুষের উইল সবসময় সজাগ ছিল, পিপল তারা কিন্তু তাদের লড়াইটা কন্টিনিউয়াসলি জারি রেখেছে। এই জারি রাখাটারই কন্টিনিউশনটা আমরা দেখেছি যে 5 আগস্ট। সো উই নিড টু গো, আমাদের আরো লম্বা যাত্রা। আই এক্সপেক্ট যে আপনারা এই লম্বা যাত্রা, এটা শুধুমাত্র যে মানে তাদের যারা ভিকটিম তাদের মধ্যে সীমাবদ্ধ না, এটা কিন্তু হোল বাংলাদেশের স্টেট মেকিং এর সঙ্গে সম্পৃক্ত, যে একটা ব্যক্তির ইস্যু না, এটা কিন্তু একটা রাষ্ট্র গঠনের সমস্যা। সো আপনারা এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায়, এই রাষ্ট্র কন্টিনিউয়াসলি আপনারা হচ্ছে অ্যাক্টিভ রোল প্লে করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।